জানালা খুলে দাও এবার, মনোমিতা তোমার আমার সবার মনেরই কথা বলে, ভালোবাসা জাগায় সবার হৃদয়ে, মনোমিতা তোমার। আজকের মনোমিতাতে এসছেন আইনজীবী অর্পিত সাহা। তো চলুন আমরা চলে যাই সরাসরি অর্পিতের কাছে। আজকে মনোমিতাতে এসে ওনার কেমন লাগছে সেটা জেনে নেব, এবং যথারীতি সজলদাতে রয়েছেনই আমাদের মধ্যে, সজলদার কথা অবশ্যই থাকবে। প্রথমে চলে যাব অর্পিতের কাছে। নমস্কার সকল দর্শকবৃন্দকে, আমার এই চ্যানেলে এসে খুব ভালো লাগছে। তো আমি যেই অভিজ্ঞতাটা শেয়ার করতে আজকে আমি এসেছি, তো সেই ব্যাপারটা হলো, আমি যেহেতু আইন প্রফেশনে বিগত 14 বছর প্র্যাকটিস করছি, তো প্র্যাকটিক্যাল ফিল্ড অ্যাকচুয়ালি কোর্টে গিয়ে আমরা যেটা দেখি সেটা সাধারণ দর্শকদের কিন্তু বললে তারা একটুখানি কি হয় সচেতন হতে পারে। তো সেই বিষয়ে আমি মোটামুটি আপনাদেরকে কিছু টিপস বলতে পারেন, যেটা সবার জানা আজকের দিনে খুব দরকার আমি মনে করি। তো সেটাই বলবো আর কি। আমি কিছু আমার পুরোনো অভিজ্ঞতা থেকে বলি। যেমন এই ধরুন লকডাউন সবাইকে কিন্তু চোখ খুলে দিয়েছে, কারণ এই যে আজকে অনলাইন জিনিসটা আজকে চালু হয়েছে, আগে কিন্তু অনলাইন কোনো হিয়ারিং হতো না, তাই না? এমন আজকে ঘরে ঘরেও বাচ্চারা কিন্তু ওই গ্যাজেটের প্রতি কিন্তু দেখবেন একটা প্রেম জন্মাচ্ছে, এবং ওই অ্যাপ দিয়ে দ্বারা কিন্তু ওই জুম মিটে বা গুগল মিটে কিন্তু পুরো দুনিয়ার সাথে কথা বলতে পারছে। তো এই করোনাতে আমরা কিন্তু একটা যদি খারাপ দিক দেখি, যে আমরা প্রচুর মানুষকে হারিয়েছি, তাহলে আমরা বাস্তবের সাথে কিন্তু তাহলে আমরা ব্যাপারটাকে নিয়ে বুঝেছি যে বাস্তব কিন্তু অনেক কঠিন জায়গা। আজকে কোর্টে গিয়ে মামলা করা বা সেখানে গিয়ে যে আমরা বাস্তব দেখছি, ধরুন একটা বাড়িতে ঝামেলা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝামেলা হচ্ছে, সে গিয়ে একটা থানায় গিয়ে ডায়েরি করে দিল যে না আমাকে মেরেছে, মারধর করেছে, অত্যাচার করেছে। হ্যাঁ, হয়তো ঘটেছে ঘটনাগুলো, পরের মুহূর্তে দাঁড়িয়ে তার 2 দিন পরে একটা তার লিস্টে মেনটেনেন্স কোর্ট বসে মামলা করছে। মানে আমাদের কাউকে আমি ছোট করছি না, জাস্ট আমার পারসেপশন বলছি। মহিলা চাইছে যে ওনার হাজবেন্ড ওনার উপর অত্যাচার করছে, তার জন্য ওনাকে জেলে পাঠিয়ে শাস্তি দেওয়া হোক, অপর দিকে বলছে আমাকে মাসে মাসে টাকা দেওয়া হোক। তাহলে সেটা কি সম্ভব? তো এটা আমাদের আইনের কিন্তু একটা কাজ। এছাড়া ধরুন আজকালকার দিনে যেটা আমি মনে করছি, তো ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে না, সেক্ষেত্রে ছেলে মেয়ে আজকে উভয় পক্ষকেই কিন্তু সামনে রেখে অনেক অ্যামেন্ডমেন্ট হয়েছে। আগে যেই আইনগুলো খুব খারাপ ছিল, সেগুলো পরে সুপ্রিম কোর্টের নানা রকম জাজমেন্ট এসে সেগুলোকে কিন্তু ওভারলুক করে দিয়েছে, যার ফলে এখন হয়তো ওই 498 ফাইল করলে যে আমি গিয়ে বেল নিলাম, আমাকে অ্যারেস্ট হতে হলো না, সেরকম কিছু কিন্তু রিল্যাক্সেশন কিন্তু আমাকে আইন দিয়েছে। কারণ আইন হলো লজিক, ল মানেই লজিকের উপরই বেস করে আজকে রয়েছে। তো আমার মনে করি আমি অ্যাজ এ ল ফিল্ডে জেনারেল পারসেপশন, মানে আমি যেটা বলবো, যেটা শুনে আমার ক্লায়েন্ট যে আছে যে বিচার পাবে, সেই বিচারের জায়গাটা কিন্তু খুব সীমিত। ঠিক আছে, আজকে আমার বাবাও অ্যাডভোকেট ছিলেন, ঠিক আছে, আমি দেখেছি বাবাকে, যে বাবা কিন্তু সবসময় ক্লায়েন্ট ফোকাস কিন্তু তার উপদেশ থাকতো, যার ফলে ক্লায়েন্ট সবসময় যেটা চাইতো, আজকে দেখুন মামলা করতে চান লোকে, জানে আজকে মামলা করলে পরে অনেক দিন দীর্ঘ সময় যাবে, সেই জায়গায় আলটিমেটলি মামলা করে কি তাড়াতাড়ি সেটেলমেন্ট করানো যায়। যদি আজকে 2 ভাইয়ের মধ্যে ধরুন প্রপার্টি নিয়ে কোনো ডিসপিউট হচ্ছে, আলটিমেটলি কোর্ট যতদিনে রায় দেবে ততদিনে হয়তো দেখা গেল যে যে মামলা করেছে, যে বাদী বা বিবাদী, সে হয়তো নেই, তার জেনারেশন সেকেন্ড জেনারেশন চলছে। তো তার থেকে বরঞ্চ সেটাকে দিয়ে যদি আমরা আগে বসে আলোচনা করে নিজেরা মিটিয়ে নিতে পারতাম, সেক্ষেত্রে এই আজকে যে বারবার করে মিডিয়েশনে পাঠাচ্ছে যে আপনারা নিজেরা আগে বসে দেখুন, তো এটা কিন্তু এখন এই লাস্ট 2020 থেকে কিন্তু হচ্ছে, এর আগে কিন্তু হতো না। পড়াতে যাচ্ছে না তো, কনফ্লিক্ট রেজুলেশন তো বিএসসি ডিগ্রি করতে পারছে, অনলি কনফ্লিক্ট রেজুলেশন। কনফ্লিক্ট রেজুলেশন ইজ এ পার্ট অফ লিডারশিপ। একে বিচার করা যায় কনফ্লিক্ট রেজুলেশন কিভাবে দুজনের সেটেলমেন্ট করানো যায়, তার কতগুলো পদ্ধতি আছে। এই নিয়ে বিশ্বে এখন আমাদের ইন্ডিয়াতে চালু হয়নি, ইউএসএ স্টেটসে এটা নিয়ে বিএসসি ডিগ্রি করানো হয়। আমি আরেকটা কথা বলছি, যেমন আজকাল খুব সাইবার ক্রাইম হচ্ছে, ফোন সবার মনে আসছে, ফ্রড কল, অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে। আমি অ্যাজ এ সাইবার লয়ার হিসেবে আপনাদের একটা কথা বলি, আমি ক্রিমিনাল প্র্যাকটিস করি, সিভিল প্র্যাকটিসও করেছি, ট্যাক্স জিএসটি নিয়েও আমি বলবো হয়তো লাইন। সাইবার নিয়ে আমি আপনাদের সবাইকে একটা জিনিস আমি সবাই আপনার দর্শক বন্ধুদেরকেও বলে রাখছি, আপনারা আপনার যে ব্যাংক অ্যাকাউন্টটা ব্যবহার করছেন, সেই ব্যাংক অ্যাকাউন্টের মোবাইল নাম্বারটা আপনি ওই গুগল পে বা ফোনপে বা পেটিএম বা থার্ড কোনো পার্টি দিয়ে মানে যতটা হয় লাগিয়ে রাখা যাবে না, মানে ওটার সাথে লাগানো মানে অ্যাটাচ করা থাকবে না। কেন যাবে না? এই কারণে বলছি, বাই চান্স হয়তো আপনার
যেহেতু ওটা আপনি গুগল পেতে অ্যাটাচ করে রেখেছেন, কিছু ক্ষেত্রে অনেক ট্রানজাকশন হয় যেখানে ওটিপি লাগে না। হ্যাঁ। আপনি জানলেন না হঠাৎ করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে, তখন ব্যাংক কিন্তু কোনো রকম দায়বদ্ধতা নেবে না। attach না করলে তো আপনি এই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি সেটাতে কি করে সেটা সম্ভব। মানুষের কাছে আপনি 10টা নাম্বার দুটো থাকে না। আপনি দুটো অ্যাকাউন্ট ব্যাংকের ইউজ করবেন, একটাতে আপনার জীবনের জমা পুঁজি রেখে দেবেন, আর একটা অ্যাকাউন্টে আপনি হয়তো 10,000 বা 20,000 বা 50,000 টাকা রাখলেন, যেটা দিয়ে আপনি ডেইলি টাকা আদান প্রদান করলেন। এটাতে কি হয়, বড় ক্ষতির সম্ভাবনা থেকে আপনি নিজেকে প্রথমেই বাঁচিয়ে দিলেন। এটা একটা কিন্তু খুব ভাইটাল জিনিস। ইদানিং কাল একটা আইন পাস হয়েছে, যেটা সাইবার ক্রাইম ল, যেটা আইটি অ্যাক্ট, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, যেখানে বলা হয়েছে এনসিআরটি পোর্টাল মানে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্ট, এই যে পোর্টালটা, ওখানে গিয়ে যখন কেউ সাইবার ক্রাইম লজ করছে, ধরুন কেউ একটা ফ্রড গ্রুপে ঢুকে গেছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখানে ইনভেস্টমেন্ট করেছে অনেক লোক দেখে, পরে জানতে পারছে সেখানে টাকাটা কিন্তু সাইবার হয়ে অন্যান্য অ্যাকাউন্টে চলে গেছে। তো আমি যখন সাইবার ক্রাইমে গিয়ে কমপ্লেনটা লজ করব, তখন কিন্তু যে কমপ্লেনটার পেয়ে যে অ্যাকাউন্টগুলো পরপর ফ্রিজ হবে, সেক্ষেত্রে কিন্তু প্রচুর মানে যারা কোনো রকমভাবে সাইবারের সাথে লিঙ্ক আপ নেই, তাদের অ্যাকাউন্টও কিন্তু টাকা ফেসে যাচ্ছে, ফ্রিজ হয়ে যাচ্ছে। তখন হঠাৎ করে ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে মানুষের প্রথমে ইএমআই বাউন্স করবে। 2 নম্বর কথা, যেটা নেসেসারি পেমেন্ট করার সেগুলো পেমেন্ট করতে পারবে না, না তখন টাকা কোনো রকম ভাবে মানে উঠবে না, ডেবিট ফ্রিজ বলে, মানে আমি ডেবিট কিছু হবে না কোনো এখন। সেক্ষেত্রে মানুষ ভয় পেয়ে যায়। আর এই ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টারটা যেহেতু অল ওভার ইন্ডিয়া থেকে হয়, হয়তো জানতে পারলেন যে 100 টাকা হয়তো আপনি কেউ পাঠিয়েছিল, সেই টাকাটা হয়তো কারো ফ্রড কারোর কাছ থেকে এসেছিল, হ্যাঁ। যেটা আমার অ্যাকাউন্টে এসেছিল, আমার অ্যাকাউন্টটা ফ্রিজ হয়েছে দিল্লিতে। এবার আপনার এই 100 টাকার জন্য আপনার অ্যাকাউন্টে ধরুন 10 লাখ টাকা আটকে আছে, এবার আপনি কি করবেন, দিল্লি যেতে হবে আপনাকে। যখন আপনি পুলিশের কাছে যাবেন, পুলিশ আপনাকে বলবে যে না, এটা তো এই টাকাটা এখানে আপনার কাছে এসেছে, আপনি কি করে লিঙ্ক আপ। অনেক সময় কি একটা হ্যারাসমেন্টের শিকার হতে। যত আমাদের ভালো দিক আছে, অনলাইনে আপনি একটা জাস্ট কোথাও গিয়ে হ্যাঁ, টুক করে দিলেন, হ্যাঁ, খুচরোর সমস্যা নেই, হ্যাঁ। কিন্তু সেভাবে কিন্তু এই জিনিসগুলোতে কিন্তু মানুষ কিন্তু এখন অনেক সচেতন হয়ে যাচ্ছে। তো আমি মনে করি যে সাইবার ক্রাইমটাকে রোধ করার মানে আটকানোর জন্য আপনি যতটা নিয়ন্ত্রণ করবেন আপনার অনলাইন ট্রানজাকশন, ততই কিন্তু বন্ধ হবে। এছাড়া আমি আরেকটা ব্যাপারটা যেটা বললাম, ধরুন জিএসটি বা যে কোনো রকম ট্যাক্স আমরা যখন দিচ্ছি, আপনি হয়তো দোকানে গিয়ে কোনো জিনিস কিনলেন, কিন্তু আপনি দেখুন জিএসটি আছে, তো আপনি বললেন আমি জিএসটি কেন দেবো, আমি ক্যাশে দিয়ে দিই, ঠিক আছে। দেখুন তখন তারা বলে হ্যাঁ কোনো ব্যাপার না, আপনি ক্যাশেই দিয়ে দিন। ওই যে জিএসটি যে পার্সেন্টেজ আপনি দিলেন না, কিন্তু সেই টাকাটা কিন্তু সরকার পাবে। কার থেকে পাবে? যে হোলসেল যে মালটা বিক্রি করেছিল সে কিন্তু দায়বদ্ধ। তো আজকে যেই আপনি দিলেন না, আপনি হয়তো 2 টাকা বাঁচালেন, পরবর্তীকালে কিন্তু সেই টাকাটা কিন্তু সরকার দিল। আজকে সরকার যে ডেভেলপমেন্ট করছে, রাস্তা করছে বা যাই করুক, সেখানে কিন্তু এই আমাদের টাকাই কিন্তু ইউজ করছে। তো আমি মনে করি যে হ্যাঁ, আপনি মানে সচেতন থাকুন এবং একটুখানি যাতে মানে সাধারণ মানুষ যারা আইন ব্যাপারে কম বোঝে, ঠিক আছে, তারা একটু সম্ভব হয় যে অভিজ্ঞতার লোক আছে তার কাছ থেকে একটু ওপিনিয়ন নিয়ে করবে। কারণ না জেনে করলে পরে পরবর্তীকালে দায়বদ্ধ কিন্তু দাঁড়ি, সে কিন্তু এড়াতে পারবে না কোনোভাবেই। আজকে আমরা প্রচুর অজানা জিনিস আমরা জানলাম, যেগুলো আমাদের বাস্তবে মানে ভীষণভাবে উপকারে লাগবে এই ব্যাপারগুলো। আরেকটা জিনিস বলে রাখি, অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট এমন খোলা হচ্ছে যে আমার ডকুমেন্ট ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, আমি জানি আমি সেদিন দেখলাম হঠাৎ করে একটা এরকম একটা সাইবার ক্রাইমের ট্রেনিং হচ্ছিল, ওখানে আমাকে ফোন নাম্বারটা নিয়ে বলে যে আপনার ডকুমেন্ট ব্যবহার করে অন্তত 11টা অ্যাকাউন্ট খোলা হয়েছে, অথচ বাস্তবে আমার 3-4টা অ্যাকাউন্ট কোনো কারণে কেউ নিয়েছে। এইটাকে কি করে? এর মধ্যে অ্যাকচুয়ালি কি হয়, ব্যাংকেরই কিছু লোক থাকে যারা কিছু টাকার জন্য করে থাকে। হ্যাঁ, এটা বাঁচার একটা অ্যাকাউন্ট করলে তো এটার জন্য গভর্নমেন্ট একটা ওয়েবসাইট আছে, যেখানে কি এনসিপি একটা তো সাইবার ক্রাইম রিপোর্ট না, এনসিপিআই বলে একটা, হ্যাঁ, যেটাতে আপনি দেখতে পাবেন যেটা আমার আপনার আধার আধার ব্যবহার করে কটা এখন অ্যাকাউন্ট চলছে। এখন তো আধার লক করেছে, যে আপনি আধার লক করেছেন, ওটিপি লক দিয়ে, যে ওটিপিটা আপনার ফোনে আছে চেষ্টা করবেন সেটার সাথে যেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট কোনোভাবে লিংক না থাকে। 2টো অ্যাকাউন্ট ব্যবহার করুন, সব টাকা পয়সা রাখুন সেখানে, আর একটা অ্যাকাউন্ট থেকে আপনি ট্রানজাকশন করবেন। কি হবে, পরবর্তীকালে সাইবার ক্রাইম থেকে আপনারা নিজেরা কিন্তু ভালো বাঁচবেন। তো আজকে আমরা এই নতুন মনোমিটার এপিসোড থেকে অনেক কিছু জানলাম এবং অনেক কিছু শিখলাম। একদম ডিফারেন্ট, অন্যরকম হলো আজকের মনোমিটার এপিসোডটা। কি বলেন সজল দা? হ্যাঁ, আজকে বাস্তব জীবনের আইন ছাড়া বাস্তবিক যে শিল্প নির্ভর জটিল জীবন তা তো সম্ভব নয়। সেখানে কর্তৃপক্ষ আমাদের খুব সমৃদ্ধ করবেন। আজকের এপিসোডটি আমাদেরকে যথেষ্ট সমৃদ্ধ করে, অনেকগুলো রাস্তা দেখালেন, আমরা অনেক কিছু জানলাম। ভবিষ্যতে এইগুলো যাতে আমরা আরো পাই এবং আমাদের মিটারাও যাতে এই সঠিক দেখানোর সঠিক পথে, যে যদি উনি খুবই কম সময় পেয়েছেন এবং কম সময়ের মধ্যে যতটুকু শেয়ার করা যায় করেছেন,
তো আগামী দিনে আমি চাইবো অর্পিত বাবু আরো এগিয়ে যান এবং আমাদেরকে আরো জ্ঞান বিতরণ করুন, যাতে করে আমরা সবাই এই ব্যাপারগুলো সম্পর্কে জানতে পারি এবং সচেতন হতে পারি। সব থেকে তো যারা যারা আমাদের মনোমিতাতে এখনো আসেননি তাদের জন্য বলছি, দেখুন অনস্ক্রিন ফোন নাম্বার যাচ্ছে, এই নাম্বারে ফোন করে মনোমিতাতে আসুন, শেয়ার করুন আপনার কথা। আপনার কথা আমরা বলবো আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে অন্য সকল মিটাতে। হয়তো জানি না, হয়তো হতে পারে যে আপনার স্টোরিটা বা আপনার কথা একটা বিশাল বড় ইন্সপিরেশনের জায়গায় যাবে আগামী দিনগুলোতে, অন্যদেরকে যোগাবে অনেক অনুপ্রেরণা। তো যেতে যেতে অর্পিত বাবুর জন্য কি কি রয়েছে, ওনাকে কি কি দিয়ে দেয় চলুন আমরা দেখি। সজলরা দিচ্ছেন একটা খুব সুন্দর মেমেন্টো অর্পিত বাবুকে। মা হোমিও ফার্মেসির তরফ থেকে থাকছে এই মেমেন্টো। মা হোমিও ফার্মেসি একটি অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিন স্টোর, যেটা উত্তর কলকাতার শান্তিপুর থানার ঠিক উল্টো দিকে। তো আপনিও যদি চান অথেন্টিক হোমিওপ্যাথি মেডিসিন, তো তাহলে দেখুন অনস্ক্রিন ফোন নাম্বার যেটা যাচ্ছে সেখানে ফোন করুন এবং যোগাযোগ করে নিন মা হোমিও ফার্মেসি। হাক্কার ডেয়ারির তরফ থেকে এই রিফ্রেশমেন্ট থাকছে অর্পিত বাবুর জন্য। থ্যাংক ইউ। বিশিষ্ট জ্যোতিষ এবং বাস্তবিক রাহুল ব্যানার্জির তরফ থেকে এই সুন্দর মা স্বর্ণকে থাকছে অর্পিত বাবুর জন্য। ধন্যবাদ রাহুল বাবু। যেতে যেতে সবাইকে জানাবো অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য এবং আপনাদের আশীর্বাদের হাত আমাদের মনোমিতা টিমের মাথার উপর রাখার জন্য। ভীষণ ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, নমস্কার।